সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজ আমাদের টিউটোরিয়াল সেকশনে আমি দ্বিতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিনের একটি টপিক, চিররোগের অনুসন্ধান পদ্ধতি ও তার গুরুত্ব, এই টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি। মূলত ডাক্তার হানিম্যান 103 থেকে 104 নাম্বার অ্যাফোরিজমে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন অর্গাননের। আমরা জানি অর্গানন অফ মেডিসিনে এটি 2 নাম্বার অ্যাফোরিজম থেকে মূলত কেস টেকিং নিয়ে আলোচনাটা শুরু করেছেন। এই আলোচনাটি মূলত 104 নম্বর অ্যাফোরিজম পর্যন্তই ধারাবাহিকতা বজায় রেখেই আলোচনাটি হয়েছে। মাঝখানে 100 থেকে 102 নাম্বার অ্যাফোরিজমে, এই 3টি অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান মহামারী রোগের অনুসন্ধান পদ্ধতি এবং জেনাস এপিডেমিকা সিলেকশন নিয়ে একটু আলোচনা করেছেন। এবং ডক্টর হানিম্যান এটা আসলে মহামারী রোগগুলোতে কিভাবে কেস টেকিং করতে হবে, কিভাবে ওষুধ নির্বাচন করতে হবে, অর্থাৎ এই আলোচনার ধারাবাহিকতাতেই কিন্তু এটি চলমান ছিল। তো 102 নাম্বার অ্যাফোরিজমের পর 103 নাম্বার অ্যাফোরিজমে সেই আলোচনার ধারাবাহিকতাটাই বজায় রেখে এই কথাটি উল্লেখ করে এবং এই অ্যাফোরিজমে এই কথাটি দিয়েই শুরু করেছেন, আগের অ্যাফোরিজমের রেফারেন্সটা দিয়ে। তো আমি আজকে 103 নাম্বার অ্যাফোরিজম এবং 104 নম্বর অ্যাফোরিজম ফুটনোট সহ আলোচনা করতে যাচ্ছি। 103 নাম্বার অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান কি বলছেন এবং কেন 102 নাম্বার অ্যাফোরিজম অর্থাৎ মহামারী রোগের রেফারেন্সটা টানলেন, আমরা আলোচনাগুলো থেকে বুঝে নিই। মূলত ডক্টর হানিম্যান 103 নাম্বার অ্যাফোরিজমে বলছেন, মহামারী রোগ যা সাধারণত অ্যাকিউট চরিত্রের হয়, তাদের প্রসঙ্গে যা কিছু এখানে বলা হয়েছে সেভাবেই যে মায়াজমেটিক ক্রনিক রোগগুলোকে আমি উল্লেখ করেছি সবসময়ই সেগুলো তাদের মৌলিক প্রকৃতিতে একই থাকে। প্রথম কথা ডক্টর হানিম্যান যা বলছেন, মহামারী রোগের প্রসঙ্গ টেনে বলছেন যেগুলো অ্যাকিউট চরিত্রের হয় এবং এগুলোর মূল বৈশিষ্ট্য কী ছিল, যে অনেক রোগীতে তার মধ্যে মূল প্রকৃতি একই পাওয়া যায়, একই অরিজিন থেকে এর সূচনা এবং একইভাবে বহিঃপ্রকাশের ধরন। কিছু বিশেষ চরিত্রগত পার্থক্য থাকার কারণে, স্বতন্ত্রতা থাকার কারণে পরবর্তীতে হয়তো কিছু কিছু মানুষের মধ্যে ভিন্ন ওষুধের প্রয়োজন হয়, যদিও তাদের মধ্যেও সাদৃশ্য থাকে। কিন্তু এর সাথে তুলনা দিয়েছেন ক্রনিক যে রোগগুলোর কথা ডাক্তার হানিম্যান উল্লেখ করেছেন ইতিপূর্বে, সোরা, সিফিলিস, সাইকোসিস। তিনি বলছেন যে মহামারী রোগের মতো এগুলো মূল প্রকৃতিতে একই থাকে। এখানে এই কথাটি একটু বিশেষভাবে লক্ষ্য করার মতো বিষয়। মায়াজম সম্বন্ধে বুঝতে গেলে, জানতে গেলে এই একটা ছোট লাইনকেও কিন্তু অবহেলা করার কোনো উপায় নেই। এখানে ডাক্তার হানিম্যান খুব সুন্দর মতো বলে দিচ্ছেন যে এগুলোর মূল প্রকৃতি সবসময় এক। সিফিলিস, সাইকোসিস মূল প্রকৃতিতে সবসময় একই থাকবে, ডক্টর হানিম্যান এখানে এই কথাটি বলে দিচ্ছেন। এবং বিশেষ করে সোরার ক্ষেত্রে, এরপর অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান বলছেন যে এবং বিশেষ করে সোরার ক্ষেত্রে তাদের লক্ষণাবলীর সমস্ত পর্যায়কে অবশ্যই আগের সমস্ত সময়ের চেয়ে আরও সূক্ষ্মরূপে অনুসন্ধান করতে হবে। কারণ তাদের মধ্যেও, অর্থাৎ এই সোরা আক্রান্ত রোগীদের মধ্যেও একজন রোগী কেবল তাদের লক্ষণাবলীর একটি অংশকে প্রদর্শন করে, দ্বিতীয় বা তৃতীয় বা পরবর্তী রোগীগুলো অন্য আরও কিছু লক্ষণাবলী প্রদর্শন করে। আমরা যা দেখেছি আগের পর্বের আলোচনায় যে একটা মহামারী রোগে কি হয়, একজন রোগী একটি অংশকে প্রকাশ করে, এটাকে তিনি সামষ্টিক রোগ বলেছিলেন, এবং আরও কিছু লক্ষণ আরও রোগীর মধ্যে প্রকাশিত হয় এবং বেশ কিছু সংখ্যক রোগী দেখার পর তারপর মহামারীর পূর্ণ চিত্রটি পাওয়া যায়। সোরার ব্যাপারেও ডক্টর হানিম্যান বা অন্যান্য ক্রনিক মায়াজমের ব্যাপারেও ডক্টর হানিম্যান কিন্তু তাই বলছেন যে এই মহামারীর মতো এগুলো সামষ্টিক রোগ। একজন রোগীতে শুধুমাত্র কিছু সংখ্যক একটি অংশ বিশেষের লক্ষণ প্রকাশিত হয়। এটা মায়াজমের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা। এই অ্যাফোরিজমে যেমন অনুসন্ধান পদ্ধতির আলোচনা করা হচ্ছে, সেখানে মায়াজমের বিশেষ কিছু বৈশিষ্ট্যকে তুলে ধরা হচ্ছে। মায়াজমকে বুঝতে গেলে এই প্রকৃতিটাকে বিশেষভাবে বুঝতে হবে। অনেকেই এই মায়াজমের যে সামগ্রিক প্রকৃতি বা সামগ্রিক চেহারা তা ধারণা করতে বেশ বিভ্রান্তিতে পতিত হন। মূলত ডক্টর হানিম্যান যা বলছেন, মহামারীর এই রোগগুলোকে দিয়ে এটা বুঝতে সুবিধা, এই অ্যাকিউট ক্যারেক্টারের এই মহামারীর
চেহারাটিকে দিয়ে, সোরার চেহারাটিকে, সিফিলিসের চেহারাটি মানে মৌলিক নেচার, প্রকৃতিটিকে বুঝতে সুবিধা হবে, এর জন্যই তিনি এখান থেকে রেফারেন্স টেনে এনেছেন। যাই হোক, সোরার ক্ষেত্রে বা সিফিলিসের ক্ষেত্রে বা সাইকোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে অনেকগুলো রোগীতে অংশ বিশেষ করে, যেমন মহামারী রোগে যেরকমটি হয়েছে ঠিক সেই রকম অনেকগুলো রোগীতে অংশ বিশেষ করে লক্ষণ থাকছে, এবং বেশ কিছু সংখ্যক রোগী দেখার পর সোরার সমগ্র চিত্রটিকে বুঝতে পারা সম্ভব, সিফিলিসের সমগ্র চিত্রটিকে বুঝতে পারা সম্ভব, সাইকোসিসের সমগ্র চিত্রটিকে বুঝতে পারা সম্ভব। ডক্টর হানিম্যান মূলত মায়াজম, যখন তিনি মায়াজম নিয়ে 12 ইয়ার্স ইনভেস্টিগেট করেন, অনুসন্ধান করেন এবং গবেষণা করেন, তখন কিন্তু তিনি এভাবেই লক্ষণগুলোকে কালেক্ট করেছেন, শ্রেণীকরণ করেছেন। এটি ছোরা, এটি সিফিলিস, এটি সাইকোসিস, এইভাবে শ্রেণীকরণ করেছেন। এটা কিন্তু তিনি একজন রোগী দেখে করেননি, এবং তার সেই অভিজ্ঞতার প্রতিফলনই আমরা কিন্তু অ্যাফোরিজমটিতে দেখতে পাচ্ছি। এখানে ডক্টর হানিম্যান আসলে বলেছেন যে বেশ কিছু সংখ্যক রোগীর মধ্যে যে লক্ষণগুলো আছে সেগুলো সমষ্টিগত চিত্র মাধ্যমে আমরা সোরা সম্বন্ধে ধারণা করতে পারি। দ্বিতীয়, তৃতীয় বা পরবর্তী রোগীগুলো বা অন্য আরও কিছু লক্ষণাবলী প্রদর্শন করে, যার লক্ষণ সমষ্টির একটি, যেগুলো প্রত্যেকটি আসলে লক্ষণ সমষ্টির একটি অংশ, এবং ডক্টর হানিম্যান বলছেন যে কিন্তু মনে হয় যেন আলাদা, এবং যেগুলো মিলে এই রোগটির সম্পূর্ণ পরিসর, সম্পূর্ণ ব্যাপ্তি, বিস্তৃতি গঠন করে, যার ফলে এই প্রকারের মায়াজমেটিক ক্রনিক রোগের লক্ষণাবলীর সম্পূর্ণ তালিকাটি বিশেষ করে সোরার দখলে থাকে। অর্থাৎ এই যে রোগীগুলো, এই প্রত্যেকেই কিন্তু সোরার, এই পুরো তালিকাটি কিন্তু সোরার। বিভিন্ন রোগীতে বিভিন্ন অংশ বিশেষ দেখা দিয়েছে, এবং এই কারণে ডক্টর হানিম্যান বলেছেন এগুলোকে খুব মানে আরও বেশি, এ পর্যন্ত যতটুকু সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে দেখা হতো, আরও অধিক সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে অনুসন্ধান করতে হবে। কারণ মায়াজম আবিষ্কারের পর, ডক্টর হানিম্যানের মায়াজমেটিক থিওরি প্রদান করার পর আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে একজন রোগীতে আমরা পাচ্ছি না, সেখানে আমাদের অন্য রোগীগুলোতে কোন কোন লক্ষণগুলো নতুন আসছে, কোন কোন লক্ষণগুলো এই সোরার ইতিহাসের সাথে সম্পৃক্ত, এই সমস্ত কিছুকে বিবেচনা করে সম্পূর্ণ পরিসর, সম্পূর্ণ ব্যাপ্তিটাকে বুঝে নিতে হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ডক্টর হানিম্যান বলছেন যে এই পুরো চিত্রটি অনেকটা, এটা আমি উদাহরণ দিয়ে বললে অনেকটা এরকম বলতে হয়, 10 জন মানুষ যদি সমুদ্র ভ্রমণে যায়, দেখা গেল একটি তিমি মাছ কিছুক্ষণের জন্য প্রথমে পানি ছুঁড়ে দিল, পরে সেটা কেউ দেখলো, কেউ নাকটা উঁচু করলো, সেটা কেউ দেখলো, ফিনটা দেখলো, পিঠের ফিনটা উপরে আসে দেখলো, লেজটা একটু সময়ের জন্য উপরে উঠেছিল সেটা কেউ দেখলো। এভাবে 4-5 জন ব্যক্তি আসলে একই তিমি মাছের বিভিন্ন অংশ দেখতে পারে, কিন্তু কোনো একটি অংশকে কি আপনি বলতে পারবেন যে এটিই হচ্ছে তিমি মাছ? নিশ্চয়ই নয়। ঠিক এরকম সম্পূর্ণ সবাই মিলে যদি বর্ণনা করে তিমি মাছের, এবং এরপর যদি একটি চিত্রাঙ্কন করা হয়, সবাই যে যা দেখেছে এভাবে যদি সম্পূর্ণ বর্ণনাটির ভিত্তিতে চিত্রাঙ্কন করা হয়, তাহলেই আমরা একটি তিমি মাছের সম্পূর্ণ পূর্ণাঙ্গ চিত্র, সত্যিকারের চিত্রটাই পাব। এরকম মায়াজমও এক একজনের শরীরে, মনে এক একটি অংশ দেখা দিচ্ছে, তার প্রকৃতি অনুযায়ী বিভাগ করে যদি সাজানো হয়, সমস্ত লক্ষণের ভিত্তিতে যদি তার সম্পূর্ণ চিত্রটিকে অঙ্কন করা হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই মায়াজম এই লক্ষণযুক্ত, এই সোরা মায়াজমে এই লক্ষণ আছে, এবং সেই লক্ষণ অন্য কোনো রোগীতে দেখলে আমরা বলবো এটা শরিক রোগী, এটা অন্য কোনো রোগী নয়। কিংবা অন্য মায়াজমের সাথে থাকলে তখন আমরা বলতে পারবো যেটি অমুক মায়াজমের সাথে সোরা আছে, সিফিলিসের সাথে সোরা আছে, সাইকোসিসের সাথে সোরা বিদ্যমান আছে। তো যাই হোক, এইভাবে আমাদের সোরাকে চিনে নিতে হবে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুসন্ধানের মাধ্যমে, এবং কেবল এরকম একটি ক্রনিক রোগে আক্রান্ত বেশ কিছু সংখ্যক স্বতন্ত্র রোগী পর্যবেক্ষণের মাধ্যমেই যার ব্যাপারে নিশ্চিত হওয়া যেতে পারে। তো এই ডক্টর হানিম্যান সেই কথার ধারাবাহিকতা রক্ষা করেই কথা বলছেন যে বেশ কিছু সংখ্যক রোগীকে যদি এরপরে নিরীক্ষণ করা হয়, পরীক্ষা করা হয়, তাহলেই এর ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এবং
কোন ওষুধগুলো সম্পূর্ণ রোগটিকে হোমিওপ্যাথিক্যালি অর্থাৎ অ্যান্টিসোরিক ওষুধ আর কি, যে হোমিওপ্যাথিক্যালি আরোগ্য করতে সমর্থ তার একটি পূর্ণাঙ্গ নিরীক্ষণ ও এইসব লক্ষণাবলী ও সামষ্টিক চিত্র ব্যতীত তা উদ্ঘাটন করা সম্ভব হয় না। অর্থাৎ এই সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুসন্ধান বেশ কিছু রোগীকে পূর্ণাঙ্গ নিরীক্ষণ এইসব লক্ষণাবলী নিয়ে একটা সামষ্টিক চিত্র, যে তিমির উদাহরণটা আমি একটু আগেই দিয়ে এসেছি, যে এই সব সমস্ত লক্ষণাবলী নিয়ে একটা সামষ্টিক চিত্র গঠন না করলে কিন্তু এর পূর্ণাঙ্গ যে চরিত্র, এর ভিত্তিতে কোন ওষুধগুলো এখানে প্রযোজ্য এবং সত্যিকারের অ্যান্টিসোরিক অর্থাৎ যে সোরামায়াজম আছে তার বিরোধী হোমিওপ্যাথিক্যালি সবচাইতে প্রযোজ্য অ্যান্টিসোরিক কোনটি হবে তা নিশ্চিত করা সম্ভব হয় না। সেই সাথে ডাক্তার হানিম্যান এটাও বলে দিচ্ছেন যে সেই সাথে এই ওষুধগুলোই এ প্রকারের ক্রনিক সমস্যাগুলোতে ভোগা বেশ কিছু রোগীর প্রকৃত ওষুধ। এই শেষের লাইনে ডাক্তার হানিম্যান আসলে কি বলছেন, মহামারী রোগে আমরা কি করি, বেশ কিছু সংখ্যক রোগীকে দেখে কয়েকটি ওষুধ নির্বাচিত হয়, সেগুলো জেনাস এপিডেমিকাস। এবার আমি যদি সোরার কথাটি ধরি তাহলে বেশ কিছু সংখ্যক রোগীকে দেখে বেশ কিছু ওষুধ নির্বাচিত হবে, মহামারীর মতোই। এখানে মহামারীতে জেনাস এপিডেমিকাস বলা হচ্ছিল, আর এবার সোরার ব্যাপারে বলা হবে অ্যান্টিসোরিক, সিফিলিসের ব্যাপারে অ্যান্টিসিফিলিটিক। ডক্টর হানিম্যান এই সূত্রে সোরা কথাটি উল্লেখ করেছেন, সাইকোসিস বা সিফিলিসের কথা উল্লেখ করেননি। আমি সম্পূর্ণভাবে বোঝার জন্য, যেন আপনারা পৃথক পৃথকভাবে বুঝতে পারেনি জন্য উল্লেখ করছি। তবে এখানে আমি অ্যান্টিসোরিক হিসাবেও যদি বলি যে তাহলে এই বেশ কিছু সংখ্যক ওষুধ যেগুলো সাপোর্ট করলো এই লক্ষণগুলোর ভিত্তিতে বেশ কিছু সংখ্যক রোগীকে দেখার সময় সেই লক্ষণের ভিত্তিতে যে সাপোর্টটা করলো এগুলো হচ্ছে অ্যান্টিসোরিক। আর এভাবেই কিন্তু ডক্টর হানিম্যান অ্যান্টিসোরিক ওষুধের তালিকা করেছিলেন, ক্রনিক ডিজিজে অ্যান্টিসোরিক ওষুধগুলো নিয়ে আলোচনা করেছেন। তো যাই হোক, এই হচ্ছে ডক্টর হানিম্যানের 103 নাম্বার অ্যাফোরিজমে। এখানে তিনি মহামারীর রোগের রেফারেন্স টেনে তার সাথে তুলনা করে সাদৃশ্য করে তিনি তুলে ধরেছেন যে মায়াজমযুক্ত সোরাযুক্ত রোগীকে আপনি কিভাবে চিকিৎসা করতে হবে, কোথায় মিল। আসলে এই তুলনাটি মায়াজম বোঝার ক্ষেত্রে, মায়াজমের প্রকৃতি বোঝার ক্ষেত্রে এবং তার ওষুধগুলোর নির্বাচনের ক্ষেত্রে কিভাবে অ্যান্টিসোরিক আমরা কেন বলছি একটি ওষুধকে সেটা বুঝতে আমাদের সহযোগিতা করে। এই অ্যাফোরিজমটি শুধুমাত্র রোগী পরীক্ষার জন্য অনুসন্ধান বললে ভুল হবে, ক্রনিক রোগের অনুসন্ধান বললে অনেকটা ঠিক আছে এবং আসলে এর ব্যাপ্তি আরও বিশাল। যাই হোক, আশা করি আমার আবার এই বর্ণনা থেকে ডক্টর হানিম্যানের 103 নাম্বার অ্যাফোরিজমটি আপনাদের কাছে কিছুটা পরিষ্কার হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখছেন যে আসলে ডক্টর হানিম্যানের কেস টেকিং নিয়ে করা আলোচনার সর্বশেষ পর্যায়ে আমরা আছি। এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডক্টর হানিম্যান 104 নাম্বার অ্যাফোরিজমে যে ফুটনোটটি আলোচনা করেছেন আমার দৃষ্টিতে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তো কাজেই আমি চাচ্ছি না যে অনেক বড় ভিডিও করে আপনাদের এই বোঝার কাজটিতে আর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে। আমি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। চিররোগে অনুসন্ধান পদ্ধতি এবং তার গুরুত্ব এই বিষয়ের বাদবাকি অংশটুকু আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আপনাদের সবার উপস্থিতি প্রত্যাশা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।